তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি খুব ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো ক্লাস 10-এর ভূগোলের বিষয়ের ভারত ও ভারতের প্রাকৃতিক পরিবেশের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। এগুলো মূলত তোমাদের ফার্স্ট সামেটিভে কোশ্চেন হিসেবে খুব দরকার হবে, এবং সামনেই তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সাম আছে। তো যেই কোশ্চেনগুলো আমি আজকে আলোচনা করব সেই কোশ্চেন অ্যান্সারগুলো খুব ভালো মতো তোমরা দেখে নাও। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কোনো না কোনো মাধ্যমিক পরীক্ষায় এসেছিল, এবং এগুলো টেস্ট পেপার থেকে নেওয়া হয়েছে এই কোশ্চেনগুলো। তো খুব ভালো মতো দেখো, তোমাদের এগুলো খুব কাজে লাগবে। তো দেখো, সবার ফার্স্টে ভারত ও ভারতের প্রাকৃতিক পরিবেশে যেই সমস্ত ইম্পর্টেন্টগুলো রয়েছে সেগুলোকে আমি পরপর বলছি, তোমরা খুব ভালো মতো মনোযোগ সহকারে দেখো। প্রথমে আছে কি, ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম হলো, এখানে কিন্তু অপশন আছে সিকিম, গোয়া, ত্রিপুরা, মিজোরাম। এখানে অ্যান্সারটি হবে গোয়া। খুব ভালো মতো পরপর শোনো। এরপরে রয়েছে কি, শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে ভূমিরূপ যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে খাদার, ভাঙার, ভাবর, বেট। এখানে অ্যান্সারটি হবে ভাবর। এরপরে দেখো, 1-3 নম্বর আছে কি, ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে, তো সেটি হলো কি, কূপ, নলকূপ, জলাশয়, খাল, ফোয়ারা। এখানে কিন্তু রয়েছে তোমার অ্যান্সার হবে কূপ ও নলকূপ। তাহলে ভারতে সর্বাধিক জলসেচ করা হয় কিসের মাধ্যমে? কূপ ও নলকূপের মাধ্যমে। এরপর দেখো কি বলেছে, যে 1-4 ভারতের নবীনতম রাজ্যটি হলো উত্তরাখণ্ড, ছত্তিশগড়, তেলেঙ্গানা, গোয়া। এটা আমরা সবাই জানি। এখানে নতুন রাজ্যটি কোনটি হবে? তেলেঙ্গানা। তো এই কোশ্চেনগুলো কিন্তু প্রত্যেকবারই আসে, তো খুব ভালো মতো মনোযোগ সহকারে পরপর দেখতে থাকো। এরপর কি বলেছে, উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হলো কালবৈশাখী, পশ্চিমী ঝঞ্ঝা, আধি এবং লু। 2026 সালে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আর এই কোশ্চেনটা কিন্তু 2025 সালে চলে এসছে। তবু আমি অ্যান্সারটি বলেছি, এটা অ্যান্সার হলো আধি হবে। এরপরে দেখো কি আছে, ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো জলসেচ, ঝুম চাষ, ফালি চাষ, পশুচারণ। অ্যান্সারটি হবে ফালি চাষ। নিম্নলিখিত রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়। কোন রাজ্যটি ভেঙে তেলেঙ্গানা রাজ্য সৃষ্টি হয়? মধ্যপ্রদেশ, বিহার, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ। এখানে অ্যান্সারটি হবে অন্ধ্রপ্রদেশ। শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গড়ে উঠেছে তাকে বলা হয় কি? খাদার, ভাঙর, ভাবর ও বেট। এখানে অ্যান্সার হবে ভাবর। এরপরে দেখো, ভারতে একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হলো প্যাংগং, ভীমতাল, ডাল হ্রদ, লোকটাক হ্রদ। এখানে অ্যান্সারটি হবে প্যাংগং হ্রদ। এরপর 10 নম্বর কোশ্চেনটি দেখে নাও। ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় নিম্নলিখিত অঞ্চলে: গাঙ্গেয় সমভূমি, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে, সুন্দরবন মরু অঞ্চলে। এখানে অ্যান্সারটি হবে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে এই ল্যাটেরাইট মৃত্তিকা দেখতে পাওয়া যায়। তো দেখো, এই 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু আমি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এর আগেও আলোচনা করেছি। বিশেষ করে বহির্জাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়া সৃষ্ট ভূমিরূপ তোমাদের ফার্স্ট ইউনিটে আসবে বলে আমি এগুলো কিন্তু বিভিন্ন রকম পোলের অ্যারেঞ্জ করেছি। কোশ্চেন প্রত্যেক দিন দেওয়া হচ্ছে, সেই পোলে তোমরা অ্যাটেন্ড করবে এবং কোশ্চেন অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবে। তোমাদের পরীক্ষার সময় কিন্তু ওই কোশ্চেন অ্যান্সারগুলো কাজে দেবে। এরপরে দেখো কি বলেছে, এই পার্টটা হলো অবস্থান ও প্রশাসনিক বিভাগ থেকে কিছু কোশ্চেন রয়েছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কোশ্চেনগুলো রিপিট করে। তো ভারতের দক্ষিণতম স্থলবিন্দুটি হলো কি? কোলার পয়েন্ট, কন্যাকুমারিকা, ইন্দিরা পয়েন্ট, ক্যালমিয়ান পয়েন্ট। এখানে অ্যান্সারটি হবে কন্যাকুমারিকা। ভারতের দক্ষিণতম স্থলবিন্দু বলেছে, সুতরাং অ্যান্সার হবে কন্যাকুমারিকা। এরপর কি বলছে, ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি? ভাষা, ধর্ম, ভূপ্রকৃতি, মৃত্তিকা। ভারতের যে রাজ্যগুলি ডিভিশন হয়েছে তার মূল ভিত্তি কি ছিল? মূল ভিত্তি ছিল হলো ভাষা। ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য কোনটি? ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য হলো ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, রাজস্থান, মধ্যপ্রদেশ। এখানে অ্যান্সারটি হবে মধ্যপ্রদেশ। নেক্সট দেখো, 14 নম্বর, ভারত ও চীনের মধ্যে অবস্থিত সীমারেখার নাম কি? ভারত ও চীনের মধ্যে যে অবস্থানটি রয়েছে, ভারত ও চীনের মধ্যে অবস্থিত যে সীমারেখাটি রয়েছে, সেখানে 4টি অপশন রয়েছে: ম্যাকমোহো লাইন, রেড ক্লিফ লাইন, ডুরান লাইন, সুচার লাইন। অ্যান্সারটি হবে কি? ম্যাকমোহো লাইন। এবার ভারতের উত্তরতম স্থানটির নাম কি বলেছে? তো এখানে দেখো পাশে লেখা আছে টেস্ট পেপার 2016-17, মানে এই টেস্ট পেপারগুলোতে কিন্তু এই কোশ্চেনগুলো বারবার এসেছে। তো তোমাদের পরীক্ষা আসার চান্স কিন্তু এগুলো খুব খুব রয়েছে। এখানে অপশন রয়েছে ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা কল, কিবিথু, থাঙ্গু। এখানে অ্যান্সারটি হবে কি? ইন্দিরা কল। ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে কি? ম্যাকমোহো লাইন, র্যাডক্লিফ লাইন, ডুরান লাইন। ওপরে কোনোটি নয়। এখানে অ্যান্সারটি হবে র্যাডক্লিফ লাইন। এরপরে কি বলছে, ভারতের রাজধানী শাসিত অঞ্চলটি হলো চণ্ডীগড়, মেঘালয়, দিল্লি, পশ্চিমবঙ্গ। এখানে অ্যান্সারটি হবে দিল্লি। এরপরে দেখো, 18 নম্বর কোশ্চেনটি কি বলেছে, ভারতের কাশ্মীর ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মধ্যে অবস্থিত সীমারেখা কোনটি? ডুরাল লাইন, রেড ক্লিফ লাইন, ম্যাকমোহো লাইন, লাইন অফ কন্ট্রোল। এখানে অ্যান্সারটি হবে লাইন অফ কন্ট্রোল। এরপর দেখো, 19 নম্বর কি বলেছে, ঝাড়খণ্ডের রাজধানী হলো হায়দ্রাবাদ, রাঁচি, রায়পুর, দেরাদুন। এখানে অ্যান্সারটি কিন্তু হবে রাঁচি। কেমন? তো দেখো, 19টি টোটাল 19টি কোশ্চেন কিন্তু আমি অলরেডি বলে দিলাম। পরপর ভিডিওগুলি দেখবে এবং কোশ্চেন অ্যান্সারগুলো তোমরা কিন্তু ভালো মতো মুখস্থ করে যাবে পরীক্ষা হলে। তো তোমাদের ফার্স্ট সামিটিভে কিন্তু কোশ্চেনগুলো থেকে কোশ্চেন অবশ্যই পাবে। ভারতের রাজ্য পুনর্গঠন পরিষদের সুপারিশ প্রথম কার্যকরী হয় কত সালে? 1947 সালে, 1953, 1950, 1956 সালে। এখানে অ্যান্সারটি হবে কিন্তু 1956 সালে। এরপরে 21 নম্বর কোশ্চেনটি দেখো, উত্তরপ্রদেশ রাজ্য ভেঙে সৃষ্টি হওয়া রাজ্যটি কোনটি?
এখানে অ্যান্সার রয়েছে ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, ছত্তিশগড়, তেলেঙ্গানা। এখানে অ্যান্সারটি হবে উত্তরাখণ্ড। 22 নম্বর কোশ্চেনটি দেখো, ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল, একটু আগে আমি কোশ্চেনটি আলোচনা করলাম, ভাষা, ধর্ম, ভূপ্রকৃতি, মৃত্তিকা। এখানে অ্যান্সারটি কিন্তু ভাষা হবে। এবার দেখো, পূর্ব ভারতের সর্বাধিক প্রতিবেশী দেশ স্পর্শকারী রাজ্য কোনটি? অসম, পশ্চিমবঙ্গ, ওড়িশা না বিহার? এখানে হবে অ্যান্সারটি পশ্চিমবঙ্গ। এরপর 24 নম্বর কোশ্চেন দেখো, মধ্যপ্রদেশ ভেঙে যে নতুন রাজ্যটি সৃষ্টি করা হয়েছিল তার নাম কি? তেলেঙ্গানা, উত্তরাখণ্ড, গোয়া না ছত্তিশগড়? এখানে অ্যান্সারটি হবে ছত্তিশগড়। এরপর দেখো 25 নম্বর কোশ্চেনটি ভালো মতো দেখো, ক্ষেত্রমান বা আয়তন অনুযায়ী ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান না মহারাষ্ট্র? এখানে অ্যান্সারটি হবে কিন্তু রাজস্থান। সবচেয়ে আয়তন অনুযায়ী বৃহত্তম রাজ্য ভারতের মধ্যে রাজস্থান অ্যান্সার। ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম কি? গোয়া, সিকিম, বিহার, মিজোরাম? এখানে কিন্তু একটু আগে আমি অ্যান্সারটি আলোচনা করলাম, এটা হবে গোয়া। তারপরে দেখো, এটা গেল কি অবস্থান ও প্রশাসনিক বিভাগ। তোমরা খুব ভালো মতন জানো ভারতের প্রাকৃতিক পরিবেশে কয়েকটি পার্ট রয়েছে, সেই পার্টগুলো প্রত্যেকটি ধরে ধরে কোশ্চেন এখানে আছে। খুব ভালো মতো দেখো, ভারতের ভূপ্রকৃতি থেকে কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। প্রাচীন পলিগঠিত সমভূমিকে উত্তরপ্রদেশে বলা হয় কি? ধায়া, ভাঙ্গার, তরাই, ভাবর? এখানে অ্যান্সারটি কিন্তু হবে কি? ভাঙ্গার। কেমন? অ্যান্সারটি কিন্তু ভাঙ্গার হবে। দেখো অলরেডি 27টি কোশ্চেন আলোচনা হয়ে গেল। এরপরে দেখো 28 নম্বর কোশ্চেনটি দেখে নাও। 28 নম্বর কোশ্চেনে কি আছে, যে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এভারেস্ট, গডিন অস্টিন, কাঞ্চনজঙ্ঘা না মাকালু? এখানে অ্যান্সার হবে কাঞ্চনজঙ্ঘা। এবার কি হচ্ছে, ভারতের পশ্চিমঘাট পর্বত একটি কি? স্তূপ পর্বত, ভঙ্গিল পর্বত, ক্ষয়জাত পর্বত না আগ্নেয় পর্বত? এখানে অ্যান্সারটি হবে স্তূপ পর্বত। এবার কি বলছে, 30 নম্বর, ভোরঘাট ফাঁকাটি অবস্থিত কোথায়? পশ্চিমঘাট পর্বতে, হিমালয় পর্বতে, পূর্বঘাট পর্বতে না আরাবল্লী পর্বতে? এখানে অ্যান্সারটি হবে কিন্তু পশ্চিমঘাট পর্বতে। মহারাষ্ট্রের 31 নম্বর দেখো, মহারাষ্ট্রের উপকূলকে কি বলা হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, টেস্ট পেপার 2017, 16, 17 সালে টেস্ট পেপারে এই কোশ্চেনগুলো বারবার ছিল। অ্যান্সার আছে মালাবার, কোঙ্কন, করমণ্ডল না এদের কোনোটি নয়? এখানে অ্যান্সারটি হবে কোঙ্কন উপকূল। এরপর 13 নম্বর কোশ্চেন, 32 নম্বর কোশ্চেনটি দেখো, আরাবল্লী পর্বতের পশ্চিমে নদী বিধৌত উর্বর প্লাবভূমিকে কি বলা হয়? বাজাদা, হামাদা, রোহি না মরুস্থলী? এখানে অ্যান্সারটি হবে রোহি। এরপর দেখো 33 নম্বর কোশ্চেনটি দেখো, একটি সক্রিয় সমভূমির উদাহরণ হলো শিবালিকের পাদদেশে সৃষ্ট ভাবর, পশ্চিম ভারতীয় বেট, রাঢ় অঞ্চল না সুন্দরবন অঞ্চল? এখানে অ্যান্সারটি হবে কি? সুন্দরবন অঞ্চল। এরপর 34 নম্বর কোশ্চেনটি দেখো, সিঙ্গার পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো মহাবালেশ্বর, মহেন্দ্রগিরি, অমরকণ্টক না ভাবুলমালা? এখানে অ্যান্সারটি হবে কি? ভাবুলমালা। 35 নম্বর কোশ্চেন দেখো, মলায়াদ্রি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? মলায়াদ্রি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো আরমাকোন্ডা, ভাবুলমালা, মহেন্দ্রগিরি না কলসুবা? এখানে অ্যান্সারটি হবে কি? আরমাকোন্ডা। 36 নম্বর কোশ্চেনটি দেখো, ভারতের দক্ষিণতম পর্বত কোনটি? ভারতের দক্ষিণতম পর্বতের অপশন আছে নীলগিরি, পালনি, আন্নামালাই, কার্ডামাম? এখানে অ্যান্সারটি হবে পালনি। সিন্ধু সমভূমির উত্তরে ক্ষয়প্রাপ্ত অংশকে কি বলা হয়? দোয়াব, ধায়া, খাদা না খোস নামে পরিচিত? এখানে অ্যান্সারটি কিন্তু খোস নামে পরিচিত হবে। কাংড়া উপত্যকাটি অবস্থিত কোথায়? জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশে, অরুণাচল প্রদেশে নাকি পাঞ্জাব রাজ্যে? অ্যান্সারটি হবে হিমাচল প্রদেশে। খ নম্বরটি অ্যান্সার হবে। এরপর দেখো, পাঞ্জাবের নবীন পলিগঠিত মৃত্তিকা অঞ্চলকে কি বলা হয়? খাদার, বেট, ভাঙ্গর না ধায়া? এখানে নবীন পলিগঠিত অঞ্চলকে বলা হয় ধায়া। এরপর উচ্চগঙ্গা সমভূমির নবীন পলিমাটি গঠিত অঞ্চলকে কি বলা হয়? খাদার, ভাঙর, তরাই, ভাবর? এখানে উচ্চগঙ্গা সমভূমিতে নবীন পলিগঠিত অঞ্চলকে বলা হয় খাদার। এগুলো কিন্তু তোমরা এই ভারতের ভূপ্রকৃতির মধ্যে কোশ্চেনগুলো পাবে, তো এগুলো দেখো প্রত্যেকটি সলভ করা আছে, তোমাদের অনেক কাজে দেবে। নেক্সট দেখো, সিন্ধু সমভূমি প্লাবন ভূমিকে কি বলা হয়? সিন্ধু সমভূমি প্লাবনভূমিকে এখানে অ্যান্সার আছে 4টি অপশন দেওয়া আছে, দোয়াব, ধায়া, খোস, ভাবর? এখানে অ্যান্সার কোনটি হবে? এখানে অ্যান্সারটি হবে হলো ধায়া। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি রয়েছে? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ অপশন রয়েছে দোদাবেতা, পরেশনাথ, আরমাকোন্ডা, আনাই নদী? এখানে অ্যান্সারটি হবে আনাই নদী। এরপর দেখো 43 নম্বর কোশ্চেনই দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, হিমালয় পর্বতমালার নবীনতম অংশ কোনটি? তেথিস, হিমাদ্রি, শিবালিক, হিমাচল? এখানে অ্যান্সারটি হবে শিবালিক। তো এই যে কোশ্চেনগুলো আমি বললাম 43টি কোশ্চেন, এগুলো কিন্তু সবগুলোই কিন্তু কোনো না কোনো সালে এসেছিল, অথবা টেস্ট পেপারে কোশ্চেন থেকে কিন্তু এই কোশ্চেন অ্যান্সারগুলো এখানে দিয়ে দেওয়া, সলভ করে দেওয়া হয়েছে। খুব ভালো মতো মনোযোগ সহকারে দেখো, তোমাদের সামনেই ফার্স্ট সামেটিভ এক্সাম আছে, ফার্স্ট ইউনিটে খুব কাজে লাগে দেবে। শুধু ফার্স্ট সামেটিভ নয়, এরপরে তোমাদের ফাইনাল এক্সামও কিন্তু এই কোশ্চেন অ্যান্সারগুলো আসবে। খুব ভালো মতো দেখো, ভারতের জল সম্পদ থেকে এবার কোশ্চেন, এর আগে ভূপ্রকৃতি থেকে পড়লাম, এবার হলো জল সম্পদ থেকে। প্রথমেই বলা হয়েছে কি, দামোদর বহুমুখী নদী পরিকল্পনা যে বিদেশি নদী পরিকল্পনা অনুকরণে হয়েছে তা হলো, এখানে অপশন আছে রাইন নদী পরিকল্পনা, তারপরে দেখো এখানে আছে টেনিস নদী পরিকল্পনা, ভলগা পরিকল্পনা, টেমস নদী পরিকল্পনা? এখানে অ্যান্সারটি হবে টেনেসি নদী পরিকল্পনা। এরপরে হচ্ছে ভারতের দীর্ঘতম নদীর নাম কি? কাবেরী, গঙ্গা, সিন্ধু, গোদাবরী? আমরা সবাই জানি দীর্ঘতম নদীর নাম হলো কি? গঙ্গা। এরপরে দেখো 46 নম্বর, ভারতে যে নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই সেটি কি? ভারতে যে মোহনায় কোনো রকম বদ্বীপ নেই সেটি হলো গোদাবরী, গঙ্গা, নর্মদা না কৃষ্ণা? এখানে অ্যান্সারটি হবে কি? নর্মদা। ভারতের বৃহত্তম কয়লার উদাহরণ কি? বৃহত্তম কয়লার উদাহরণ যেমন 4টি অপশন রয়েছে, অষ্টমুড়ি, চিল্কা, কোলেরূপ, ভেম্বনাথ? এখানে অ্যান্সারটি হবে ভেম্বনাথ।
দামোদর উপত্যকা পরিকল্পনা গঠিত হয়েছে কত? 1948 সালে, 1985 সালে, 1943 সালে, 1934 সালে। এখানে অ্যান্সারটি হবে 1948 সালে, ক নম্বরটি। এরপরে দেখো, লুনি নদীর উত্তরাংশে অবস্থিত উপত্যকাকে কি বলা হয়? রোহি, বাগা, থালি না বালুকাময় সমভূমি? এখানে লুনি নদীর উত্তরাংশে অবস্থিত উপত্যকাকে বলা হয় থালি। কেমন? এরপরে দেখো কি বলেছে, মাইথন বাঁধ নির্মাণ করা হয়েছে কোথায়? দামোদর নদে নাকি বরাকর নদীতে নাকি কোনো নদীতে নাকি কোনার নদীতে নাকি কংসাবতী নদীতে? এখানে হবে বরাকর নদীতে। এরপর কি বলেছে, ধুয়াধর জলপ্রপাতটি যে নদীর উপর গঠিত তার নাম কি? তাপ্তি, গোদাবরী, নর্মদা নাকি কাবেরী? এখানে অ্যান্সারটি হবে নর্মদা। এরপরে দেখো 52 নম্বর কোশ্চেন, গঙ্গার বাম তীরে উপনদী কি? যমুনা, চম্বল, সোন না গোমতী? এখানে অ্যান্সারটি হবে গোমতী। এরপরে দেখো 53 নম্বর কোশ্চেনটি দেখে নাও। 53 নম্বর কোশ্চেনে কি আছে? দামোদর উপত্যকা অঞ্চলে মোট কয়টি বাঁধ আছে? 4টি, 5টি, 6টি, 3টি? এখানে অ্যান্সার কিন্তু হবে 5টি। ভারতের দীর্ঘতম নদী বাঁধ গড়ে উঠেছে যে নদীর ওপর? নর্মদা, মহানদী, বিতস্তা, কোনোটি নাই। আমরা কিন্তু সবাই জানি যে দীর্ঘতম নদী বাঁধ গড়ে উঠেছে মহানদীতে। এবার কি বলছে, নাগার্জুন সাগর পরিকল্পনা যে নদীর তীরে অবস্থিত, নদীর ওপর অবস্থিত? কোশি, কাবেরী, কৃষ্ণা, গোদাবরী? এখানে অ্যান্সারটি কিন্তু হবে কৃষ্ণা। দামোদর উপত্যকা পরিকল্পনা নিম্নলিখিত দুই রাজ্যের মিলিত পরিকল্পনা? ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, হরিয়ানা? এখানে অ্যান্সারটি হবে কিন্তু ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ। কেমন? এরপরে দেখো কি বলেছে, শিব সমুদ্রম জলপ্রপাতটি যে নদীতে সৃষ্টি হয়েছে তা হলো? এখানে অ্যান্সার হয়েছে নর্মদা, মহানদী, কাবেরী না কৃষ্ণা? এখানে অ্যান্সারটি হবে কি? কাবেরী নদী। ভারতের উচ্চতম হ্রদের উদাহরণ কি দেওয়া আছে? দেখো এখানে 4টি অপশন দেওয়া আছে, লোকটাক, কোলেরু, সম্বর না প্যাংগক? এখানে অ্যান্সারটি হবে উচ্চতম হ্রদের লোকটাক। এরপর দেখো, ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে? কূপ, নলকূপ, জলাশয়, খাল না ফোয়ারা? এখানে অ্যান্সারটি কিন্তু হবে কূপ, নলকূপ সাহায্যে। এরপর 7 নম্বর কোশ্চেন দেখো, ভারতের উচ্চতম যে লবণাক্ত হ্রদ রয়েছে সেটি কি? উলার, চিল্কা, প্যাংগক, নৈনিতাল? এখানে অ্যান্সারটি হবে কি? প্যাংগক। দেখো অলরেডি দেখো আমি 7টি কোশ্চেন আলোচনা করলাম, তোমরা খুব ভালো মতো পরপর এই অ্যান্সারগুলোকে রেডি করে নাও এবং অ্যান্সারগুলো কিন্তু মুখস্থ করে নিতে হবে, পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো। এরপরে দেখো ভারতের জলবায়ু পার্ট কেমন? নদ নদী হয়ে গেল। জলবায়ু পার্টের থেকে প্রথমে কোশ্চেন কি আছে? 61 নম্বর, ভারতের মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনের সময় কি? গ্রীষ্মকাল, বর্ষাকাল, শীতকাল, শরৎকাল? আমরা কিন্তু সবাই জানি এই মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন সময় কি? শীতকালে হয়। ভারতের পশ্চিমী ঝঞ্ঝার প্রাদুর্ভাব দেখা যায় কখন? গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকালে, শীতকালে? এখানে অ্যান্সারটি হবে শীতকালে। এল নিনো বছরগুলিতে ভারতে হয় কি? বন্যা, খরা, ভূমিকম্প, অনুদ্গম? এখানে অ্যান্সারটি হবে কি? খরা। কেমন? এরপর কি বলেছে, গ্রীষ্মকালে দুপুরের সময় উত্তর ভারতে প্রবাহিত উষ্ণ শুষ্ক বায়ু হলো আধি, কালবৈশাখী, লু না বরদই ছলা? এখানে অ্যান্সারটি হবে আধি। কালবৈশাখী ঝড় অসমে আধি, বরদই ছলা, লু, চেরি ব্লসম নামে পরিচিত। কালবৈশাখী ঝড়টা অসমে কি নামে পরিচিত? বরদই ছলা নামে পরিচিত। এবার কি বলছে, অম্লবৃষ্টি দেখা যায় কোথায়? রাজস্থান, তামিলনাড়ু, কেরল না পশ্চিমবঙ্গ? এখানে আমরা জানি খুব ভালো মতো অম্লবৃষ্টি হয় দক্ষিণ ভারতে, কেরলে। কেমন? এরপরে দেখো কি বলেছে, 67 নম্বর কোশ্চেনটি, 67 নম্বর দেখো, মৌসিমরাম অঞ্চলটি যে পাহাড়ের প্রতিবার ঢালে অবস্থিত সেটি কি? গারো, খাসি নাকি জয়ন্তিয়া নাকি নোকেরক? এখানে হলো খাসিয়া পাহাড়। কেমন? এরপরে দেখো ভারতের মাটি থেকে অনেকগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, আমি পরপর বলছি দেখো। ভারতে যে মাটির বিস্তার সবচেয়ে বেশি তা হলো কি? রেগুর মাটি, লোহিত মাটি নাকি? এখানে আরো দুটো অপশন রয়েছে দেখো, ল্যাটেরাইট মাটি না পলি মাটি? এখানে অ্যান্সারটি কিন্তু হবে পলি মাটি। এবার কি হচ্ছে, মাটি সংরক্ষণের একটি পদ্ধতি কি? নালী চাষ, ঝুম চাষ, মিশ্র কৃষি? কোনোটি নয়। এখানে অ্যান্সারটি হবে কিন্তু নালী চাষ। উত্তর ভারতের সমী অঞ্চলে নদী উপত্যকা পুরনো পলি মাটিকে কি বলা হয়? ভাঙ্গর, খাদার, বেড না ভুর? এর আগে নবীন গঠিত অঞ্চলকে বললাম খাদা, তাহলে পুরনোটাকে বলা হবে কি? ভাঙার। ল্যাটিন শব্দ লেটার এর অর্থ কি? পলি, বালি, ইট না কাকর? এখানে লেটার শব্দ অর্থ হলো ইট। জলধারণ ক্ষমতা সর্বাপেক্ষা কম কোন মাটিতে? লাল মাটি, পার্বত্য মাটি, মরু মাটি, কালো মাটি? এটা হলো মরু মাটির মধ্যে হবে। ভূর মৃত্তিকা কোথায় দেখতে পাওয়া যায়? নিম্ন গাঙ্গ সমভূমিতে, মধ্যগাঙ্গ সমভূমিতে, উচ্চ গাঙ্গ সমভূমিতে না পাঞ্জাব সমভূমিতে? অ্যান্সারটি হবে উচ্চ গাঙ্গেয় সমভূমিতে। এরপর দেখো, ভারতের মরু মৃত্তিকা গবেষণা কেন্দ্র যেটি রয়েছে সেটি কোথায়? জয়পুরে নাকি হলো যোধপুরে নাকি বিকানিরে নাকি জয়সালমিরে? তো এখানে অ্যান্সারটি হবে কি? যোধপুরে। কেমন? আচ্ছা, এরপরে দেখো কি বলেছে, এবার যে মৃত্তিকা রেগুন নামে পরিচিত তা কি? পলি মাটি, লোহিত মাটি, কালো মাটি না ল্যাটেরাইট মাটি? এখানে অ্যান্সারটি হবে কি? কালো মাটি। এরপরে কি বলেছে, উচ্চগাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটি গঠিত অঞ্চলকে কি বলা হয়? এখানে দেখো 4টি অপশন পরের পৃষ্ঠায় দেওয়া রয়েছে, খাদার, ভাঙা, তরাই না ভাবর? কেমন? এটাকে বলা হয় খাদার। খোয়াই ভূমিরূপ সৃষ্টি হয়ে থাকে যে মৃত্তিকা তা হলো কৃষ্ণ মৃত্তিকা, মরু মৃত্তিকা, ল্যাটের মৃত্তিকা, পার্বত্য মৃত্তিকা? এখানে অ্যান্সারটি হবে কি? ল্যাটেরাইট মৃত্তিকা। অরণ্য মাটি যে রঙের হয় তা হলো ধূসর বাদামি, কালো বাদামি, হালকা কালো? কোনোটি নয়। এখানে অ্যান্সারটি হবে কি? কালো বাদামি।
কারণ ওই মাটিতে কি হয়, প্রচুর পরিমাণ উর্বরতা বেশি থাকে এবং হিউমাসের পরিমাণ বেশি থাকে, যে কারণে মাটিতে হয় কালো বাদামি রঙের। বৃষ্টির জল প্রবাহের ফলে মাটির উপরের স্তরে চাদরের মতো ক্ষয় হয়ে যাওয়াকে কি বলা হয়? কর্দম ক্ষয়, নালি ক্ষয়, খোয়াই না পাত ক্ষয়? পাত ক্ষয় বলা হয়। ভারতের মৃত্তিকা সংগ্রহে গৃহীদের একটি পদ্ধতি কি? জলসেচ, ঝুম চাষ, ফালি চাষ, পশু চারণ। এর অ্যান্সারটা হবে কি? ফালি চাষ। তো খুব ভালো মতো কোশ্চেন অ্যান্সারগুলি দেখো, আমি কিন্তু আরও এরপরে স্বাভাবিক উদ্ভিদ থেকে কোশ্চেনগুলো বলবো, খুব ভালো মতো মনোযোগ সহকারে শোনো। এর আগে ভিডিওগুলিতে কিন্তু আমি 2026 সালে ইম্পর্টেন্ট যে ম্যাপ পয়েন্টিংগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। পরপর কিন্তু সেটগুলো আমি দিয়ে দিচ্ছি, তো পরপর আমার ভিডিওগুলো দেখতে থাকবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবার কি বলছে, ভারতের স্বাভাবিক উদ্ভিদ একটি চিরহরিৎ বৃক্ষ কি? শাল, চেস্টনাট, পাইন না অর্জুন? এখানে অ্যান্সারটি হবে চেস্টনাট। প্রাকৃতিক স্পঞ্জ বলা হয় কাকে? মরুভূমিকে, বনভূমিকে, মিশ্র বৃষ্টি চাষ নাকি উদ্যান কৃষিকাজকে বলা হয়? এখানে অ্যান্সারটি হলো বনভূমিকে। এবার কি বলেছে, চন্দন গাছ জন্মায় কোথায়? চিরহরিত অরণ্যে, সরলবর্গীয় অরণ্যে নাকি পর্ণমোচী অরণ্যে নাকি ম্যানগ্রোভ অরণ্যে? এখানে অ্যান্সারটি হবে কি? পর্ণমোচী অরণ্যে। এলিফ্যান্ট গ্রাস দেখা যায় কোথায়? নিরক্ষীয়, ভূমধ্যসাগরীয়, শুষ্ক পর্ণমোচী নাকি সরলবর্গীয় অরণ্যে? শুষ্ক পর্ণমোচী অরণ্যে দেখতে পাওয়া যায় এলিফ্যান্ট গ্রাস। এরপরে দেখো কি বলেছে, কুল গাছ একটি কি? আর্দ্র পর্ণমোচী, চিরহরিত পর্ণমোচী নাকি ম্যানগ্রোভ উদ্ভিদ নাকি শুষ্ক পর্ণমোচী উদাহরণ? এটি হলো শুষ্ক পর্ণমোচী উদাহরণ। মালভূমি যে অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাওয়া যায় তা হলো মরু উদ্ভিদ, চিরহরিত উদ্ভিদ, শুষ্ক পর্ণমোচী না আর্দ্র পর্ণমোচী? এর অ্যান্সারটি হবে কি? আর্দ্র পর্ণমোচী। ম্যানগ্রোভ অরণ্যের প্রধান বৃক্ষ হলো বট গাছ, আম গাছ, সুন্দরী গাছ, তাল গাছ। এখানে অ্যান্সারটি হবে কি? সুন্দরী গাছ। ভারতের দেবদারু পাইন গাছ বেশি দেখা যায় কোথায়? পশ্চিম উপকূল, হিমালয়, সুন্দরবনে না মরু অঞ্চলে? এখানে অ্যান্সারটি হবে কি? হিমালয়ে। ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত? দেরাদুনে, লখনৌতে না যোধপুর না নাগপুরে? অ্যান্সারটা হবে কি? দেরাদুনে। তো দেখো, এইগুলো কিন্তু আমি ভারতের প্রাকৃতিক থেকে অনেকগুলো পার্ট রয়েছে, সেই পার্টের প্রত্যেকটা কোশ্চেন আমি আলোচনা করলাম। এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট বলে আলোচনা করলাম। এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা রেডি করে তবেই পরীক্ষা হলে যাবে। যদি ভালো নম্বর পেতে হয় এই কোশ্চেনগুলো কিন্তু জানতেই হবে, তারপরে তুমি অন্য কোশ্চেন জানলে জানতে পারো, কিন্তু এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কোনো না কোনো সালে এসেছে অথবা কোনো না কোনো সালে টেস্ট পেপার থেকে কোশ্চেনগুলো নেওয়া। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এভাবে পাশে থাকবে। ধন্যবাদ।